সবাইকে অনেক, অনেক প্রীতি, শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এ সপ্তাহের আইন বিষয়ক আলোচনা ব্রিটিশ লিগ্যাল অ্যাডভাইস অনুষ্ঠান। দর্শক বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ভিজিট ভিসায় ইউকেতে আসার পরে আপনারা আসলে কতদিন থাকতে পারবেন বা থাকা উচিত এবং ইনিশিয়াল অ্যাপ্লিকেশনে আপনারা যে ডিউরেশনের কথা মেনশন করেন সেই সময়ের বাইরে থাকলে এর পরিণতি কি হতে পারে? আপনারা কত দিনের জন্য ভিজিট ভিসা আবেদন করতে পারেন প্রাথমিক পর্যায়ে এবং আস্তে, আস্তে এটি কতদিন পর্যন্ত আপনার ভিজিট ভিসা পেতে পারেন সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এবং এই আলোচনায় সবসময়ের মতো আজও আমাদের সঙ্গে থাকবেন আমাদের সবার প্রিয় সলিসিটর এম.এ. শাফি ভাই। শাফি ভাই, স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ওয়েলকাম টু দ্য শো। আসসালামু আলাইকুম মনিরুজ্জামান ভাই, ধন্যবাদ আপনাকে আজকের প্রোগ্রামের জন্য। ধন্যবাদ এই আপনার আজকের বিষয়টা চুজ করার জন্য। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর আমরা অনেক সময় এই কোয়েশ্চেনগুলো ফেস করে থাকি এবং আমি মনে করি আমাদের দর্শকবৃন্দ যারা আছেন ওনাদেরও এই ব্যাপারে অনেক কোয়েশ্চেন থাকতে পারে। অনেক ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আপনারা স্ক্রিনে উপরে নম্বর দেখছেন। আপনারা যদি কোনো কেউ কল দিতে চান, আপনাদের সরাসরি কথা বলতে চান, আপনারা কল দিতে পারেন এই নম্বরে। এছাড়াও আপনারা কমেন্টেও আপনাদের প্রশ্ন রাখতে পারেন। এবং দর্শক বন্ধু, আপনারা স্ক্রিনে আরেকটির নিচে আরেকটি বিষয় দেখছেন, সেটি হচ্ছে নতুন একটি অ্যাপ যেটি আমাদের সঙ্গে পার্টনারশিপ প্রমোটার হিসেবে আমাদের সঙ্গে জয়েন করেছেন। সেটি হচ্ছে নালা, একটি মানি সেন্ডিং ইউকে বেসড অ্যাপ, যেটির আপনারা প্রথম সেন্ডার যদি হন, ফার্স্ট টাইম আপনারা যদি 50 পাউন্ড সেন্ড করেন তাহলে আপনারা 25 পাউন্ড 25 পাউন্ড আপনারা বোনাস পেতে পারেন ফার্স্ট সেন্ডার হিসেবে। আপনারা বিকাশ অ্যাকাউন্ট, তারপরে ব্যাংক অ্যাকাউন্ট, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আপনারা টাকা সেন্ড করতে পারবেন এবং কোনো ফি ছাড়া। সেটি হচ্ছে আজকের একটি নতুন আকর্ষণ। সাহেব ভাই, আমরা যদি একটু অনুষ্ঠানে চলে যাই, আমরা জানি সাহেব আসলে আমেরিকার ভিসা, যদি ভিজিট ভিসা অনেক লম্বা দেয়া হয়, ইউকেতে আসলে সাধারণত কতদিনের জন্য ভিজিট ভিসা দেওয়া হয়? কারণ সাহেব আমি এটি কেন একটু বলতে চাই, আমাদের টপিকটা কেন আপনি বললেন ইম্পর্টেন্ট। আমাদের এখানে কিন্তু প্রায় 1.5 মিলিয়নের মতো বাঙালি আমরা থাকি এবং তাদের অনেক পরিবারের অনেক সদস্য হয়তো বা তারা আসতে চাবেন। সেজন্য এটি খুব গুরুত্বপূর্ণ, আপনি যেটি অলরেডি মেনশন করেছেন। তো কতদিনের ভিজিট ভিসা আসলে চাওয়া যেতে পারে প্রাথমিক পর্যায়ে? ধন্যবাদ মনিরুজ্জামান ভাই। আপনারা হয়তো জানেন যে এদেশে যখন ভিজিট ভিসা অ্যাপ্লিকেশন করা হয়, আপনার বিভিন্ন মেয়াদে আপনি ভিজিট ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবেন। প্রথম যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড হচ্ছে 6 মান্থস, এরপরে আপনি 2 ইয়ার্স করতে পারবেন, 5 ইয়ার্স করতে পারবেন এবং 10 ইয়ার্স করতে পারবেন। সো এটা ডিপেন্ড করে আপনাদের আপনি কতদিনে চাচ্ছেন। তবে আমরা অ্যাডভাইস করে থাকি, যদি আপনি প্রথম দিকে অ্যাপ্লিকেশন করে থাকেন সেই ক্ষেত্রে 6 মাসের অ্যাপ্লিকেশন করবেন। আপনার যদি কয়েকবার এসে থাকেন এইভাবে 6 মাসের ভিসা নিয়ে, তখন আপনি হয়তো অতিরিক্ত ভিসা চাইতে পারেন। এটার কারণ কি আমি বলি মনিরুজ্জামান ভাই, কারণ এটাতে ফির একটা তারতম্য থাকে। আপনি 6 মান্থসের একটা ফি, 2 বছরের একটা ফি, 5 বছরের একটা ফি এবং আপনার 10 ইয়ার্স এর একটা ফি। সো ইটস বেস্ট প্র্যাকটিস হচ্ছে প্রথমে ইনিশিয়াল 6 মাসের জন্য অ্যাপ্লিকেশন করা, কেউ যদি ফার্স্ট টাইম করে থাকেন অথবা সেকেন্ড টাইম করে থাকেন, এবং পরবর্তীতে এইটা আপনার 2 ইয়ার্স বা 5 ইয়ার্স আপনারা যেরকম অ্যাপ্রোপ্রিয়েট মনে করেন সেরকম অ্যাপ্লিকেশন করা। জি, অনেক ধন্যবাদ সাহেব ভাই। তো এখন আমরা সাধারণত আমরা জানি যে 6 মান্থস ভিসা দেওয়া হয় এবং এই 6 মান্থ ভিসায় আসলেই কি কেউ একটানা 6 মান্থস ইউকেতে থাকতে পারে কিনা, বা থাকলে কোনো সমস্যা আছে কিনা? প্লিজ সাহেব। ধন্যবাদ মনিরুজ্জামান ভাই। সো এখানে আপনার তাত্ত্বিকভাবে আমরা যদি আপনার আইন অনুযায়ী আমরা বিশ্লেষণ করি, তাহলে বলা যাবে যে 6 মাস মেয়াদ আছে, আপনি 6 মাসই থাকতে পারবেন। কারণ এখানে আপনার মেইন কোয়েশ্চেন যেটা হচ্ছে, আপনি কি এখানে থাকতেছেন, ওভারস্টে করতেছেন কিনা, অথবা আপনার ভ্যালিড লিভ নিয়ে আছেন কিনা। যেহেতু আপনাকে ভিসা দেওয়া হয়েছে আপনার 6 মাসে, সেই ক্ষেত্রে আপনি 6 মাস এখানে থাকতে পারবেন। বাট এখানে বিগ একটা বাট আছে মনিরুজ্জামান ভাই। আমরা যেহেতু প্র্যাকটিস করি আপনার দীর্ঘদিন থেকে, তাহলে একটা জিনিস আমরা অনুধাবন করি বা একটা জিনিস আমাদের হয়। আপনি ইনিশিয়াল অ্যাপ্লিকেশন এ কি বলছেন? এটা কিন্তু আমরা অনেক রিফিউজাল দেখছি পরবর্তীতে, যেটাতে ওইটার রিফ্লেকশন আমরা দেখতে পেয়েছি পরবর্তী অ্যাপ্লিকেশনের রিফিউজাল গুলাতে। সো এখানে মেইন জিনিসটা হচ্ছে, আপনার যখন অ্যাপ্লিকেশন করবেন সেই অ্যাপ্লিকেশনে আপনি বলতেছেন কতদিন থাকবেন। একজন জেনুইন ভিজিটর অবভিয়াসলি আপনার বেশি দিন থাকবে না।
এদেশে এসে 6 মাস থাকবে না। কারণ যারাই এদেশে ভিসা আসেন, উনারা কোন ধরনের ব্যবসা, চাকরি অথবা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি বা ফাইন্যান্সিয়াল ইনকামের একটা সোর্স দেখান। সেক্ষেত্রে এটা আপনার জেনুইননেস যদি কনসিডার করা হয়, সেই ক্ষেত্রে কেউই এখানে অধিক দিন থাকবে না। এবং কেউ যদি আপনার যে ইনিশিয়াল অ্যাপ্লিকেশনে উনারা যদি বলেন ৩ সপ্তাহ থাকবেন, কিন্তু ৬ মাস থাকলে পরবর্তী অ্যাপ্লিকেশনে they can technically raise that issue. তারা বলতে পারে যে আপনি ৩ মাসের জন্য আসছেন, কেন আপনি ৬ মাস থাকছেন? That means you are not genuine visitor. সো এইটা আপনাদের এই জেনুইননেস জিনিসটা এখানে কাজ করবে। সো এটা ডিপেন্ড করে টু বি ভেরি অনেস্ট মনিরুজ্জামান ভাই, কেস টু কেস বেসিস আপনার ডিসাইড করতে হবে আপনার ইনিশিয়াল অ্যাপ্লিকেশনে কি বলছেন এবং আপনার যে সিচুয়েশন এন্ড সার্কামস্টেন্সেস, এটা কোনো কারণে যদি আপনার সার্কামস্টেন্সেস ইজ সাচ দ্যাট ইন্ডিকেট করে যে আপনি ইউ আর নট এ জেনুইন ভিজিটর, দেন দেয়ার ইজ এ ইস্যু। মিউট ভাইয়া আপনি। অনেক ধন্যবাদ সাহেব। আপনি বললেন যে জি, কিন্তু আমাদের প্র্যাকটিক্যালি আমরা দেখি যে আমাদের যারা আসেন তারা, আমরা বলি ৩ সপ্তাহের জন্য বা ১ মাসের জন্য, কিন্তু এটি অনেক দিন থাকা হয় বা একদম ভিসা শেষের আগে চলে যাওয়া হয়। তো এই পরিস্থিতিতে তারা কিন্তু আবার এপ্লাই করতে হয় প্রয়োজনে খাতিরে। তো তখন সেটির আসলে কি কোনো রেমেডি আছে কিনা? যদি হয়েই যায় বা আমার মনে হয় সাহেব ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয়। তো জি। সেটি পরবর্তী আবেদনে রিফিউজাল আসার সম্ভাবনা কতটুকু, বা যাতে না আসে সেজন্য মানে প্রি কৌশল হিসেবে কি তাদের করা উচিত বলে আপনি মনে করেন? প্লিজ। ধন্যবাদ মনিরুজ্জামান ভাই। আমি যেটা মনে করি যদি অ্যাপ্লিকেশন ফর্মে ৩ সপ্তাহ বলা হয়, এটা অনুচিত এর বেশি থাকা। কারণ এটা যদি পরবর্তী অ্যাপ্লিকেশনে দেখেন আপনার technically raised this issue. And we have previously seen so many cases where the Home Office raised same point. সো এটা হোম অফিস এখন চান্সেস যেটা বললেন এটা আপনার পুরো আপনার এটাকে কি বলে আপনার ক্যালকুলেশন করে বলাটা ইম্পসিবল। বাট এখানে হাই চান্স আছে রিফিউজ করার যদি তারা মনে করে যে উনি আপনার জেনুইন ভিজিটর না। সো আপনি একটা জিনিস মনে রাখবেন, যেখানে আপনি অ্যাপ্লিকেশন করেন আপনার প্রিভিয়াস কন্ডাক্ট ইজ এ ম্যাটার। এখন এটার আপনার যে কোয়েশ্চেনটা, আপনি যে যদি এরকম হয় যে আপনি কি করবেন, আপনাকে অবশ্যই একটা এক্সপ্লেনেশন দিতে হবে কেন আপনি উইদিন দ্যাট টাইম ফ্রেম আপনি কেন ব্যাক করলেন না। সো এটার জন্য একটা এক্সপ্লেনেশন দিতে হবে। এবং ধরেন আমি একটা এক্সাম্পল দেই, আমার এক আত্মীয় দেশে আসছেন, হ্যাঁ, উনি আসার পর দেখা গেছে উনি ৩ সপ্তাহের জন্য আসছেন, জেনুইন বিজনেসম্যান। উনি আবার ২ সপ্তাহ পরে উনি চলে গেছেন। ৩ সপ্তাহ বলছিলেন কিন্তু উনার এসে উনার বিজনেসের প্রবলেম, উনি চলে গেছেন। আবার একইরূপ আমার আরেক আত্মীয় দেশে আসছেন। উনি আপনার আসার পর অসুস্থ হয়ে গেছেন। বয়স্ক মানুষ অসুস্থ হয়ে গেছেন। উনি যেতে পারেন নাই। তো উনি ৪ মাসের দিকে এই সময়টায় গেছেন। সো এই যে ২ জনের সার্কামস্টেন্সেস, হ্যাঁ, ২ টাই এক্সপ্লেনেশন করা উচিত। যিনি উইদিন দ্যাট টাইম ফ্রেম গেছেন সেক্ষেত্রে ওনার তো দরকার না, বা যিনি অতিরিক্ত থাকছেন ওনার এটার আমি মনে করি প্রয়োজন আছে। সো আপনি হয়তো মনে জীবন বা আর্গুমেন্ট সেক বলবেন যে এইটা তো কোনো জায়গায় রুলসে নাই, আপনি কোথা থেকে বলছেন এইটা। সো দিস ইজ ফ্রম পাস্ট এক্সপেরিয়েন্স। আমরা দেখছি এই ধরনের রিফিউজাল দেখছি যেখানে বলা হয়েছে যে তুমি প্রিভিয়াসলি ইউকেতে আসছিলা, তুমি ৩ সপ্তাহের জন্য বলছো কিন্তু তুমি ৬ মাস থাকছো। সেজন্য আমি মনে করি না এইবার তুমি গেলে উইদিন দ্য টাইম ফ্রেম ইউ উইল কাম ব্যাক। কথা হচ্ছে। সো এই ধরনের রিফিউজাল সাধারণত হয়ে থাকে। সো আপনি একটা জিনিস দেখবেন মনিরুজ্জামান ভাই, আপনার যতটা আপনার ভিসা আমরা অ্যাপ্লিকেশন করে থাকি, মোস্ট অফ দেম রিফিউজ হয় only one ground, that is intention ground. এবং intention ground এটা ভেরি সাবজেক্টিভ। আমার কাছে মনে হতে পারে আরেকজনের ইন্টেনশন কিরকম। একই মানুষের ইন্টেনশন কিরকম এটা অ্যাসেস করার জন্য যদি অন্য কোনো ব্যক্তিকে দেন, তার একটা ডিফারেন্ট ওপিনিয়ন হতে পারে। সো এইখানে এই জিনিসটা ফ্যাক্টরস। তারপরে আমি আরেক জিনিস বলি মনিরুজ্জামান ভাই, ইন্টেনশন ব্যাপারটা কিভাবে অ্যাসেস করে তারা? এটা সামগ্রিক দিক চিন্তা করে অ্যাসেস করে। এটা নট নেসেসারিলি এই যে আপনার শুধু ফাইন্যান্সিয়াল যে স্টেবিলিটি আছে বা ফাইন্যান্সিয়াল যে স্ট্রেংথ আছে এইটার উপর বেসড করে তারা ডিসিশন দেয় না। একটা সামগ্রিক বিষয় তারা কনসিডার করে। আপনি প্রিভিয়াসলি আপনি কত দেশে ট্রাভেল করছেন, আপনি আগে যে ইউকেতে আসছেন কতদিন থাকছেন, কত দেশে গেছেন। These are all these factors come into play.
এবং অনেকে মনে করেন যে আমি বাংলাদেশ থেকে আমার প্রচুর বিজনেস দেখাইলাম, আমার ইনকাম দেখাইলাম, ওকে দিয়ে দিবেন না। নট নেসেসারিলি দিস ইজ দ্য কেস। আপনাকে দেখাতে হবে ওই জায়গায় আপনার ফ্যামিলি টাইজ আছে। আপনি কোন কারণে ফেরত যেতে পারেন, কি কারণে ফেরত যেতে পারেন। একটা কারণ হয়তো এনাফ হবে না। সো আপনি সামগ্রিক বিষয়গুলা এক্সপ্লেনেশন দিতে হবে হোম অফিসকে। মনিজন ভাই। জি, অনেক ধন্যবাদ সাহেব। তো এখন আপনি আসলে বিপদটি বললেন, বিপদ যদি হয় এবং সেক্ষেত্রে মুক্তি পাওয়ারও আগে থেকেই একটা মোটামুটি ধারণা দিলেন সাহেব। তো এখন একটি খুব ক্রিটিক্যাল একটি কোয়েশ্চেন, মানুষ যখন ভিজিট ভিসা ফর্ম ফিল আপ করে, তার আসলে কতদিন আসলে সেটি কি অনেক সময় অনেক কিন্তু প্রয়োজন আছে যে কেউ হয়তোবা প্রেগনেন্সি, তার মেয়ের প্রেগনেন্সির সময় আসবে, তো আমরা জানি 6 মাস ভিসা দেয়। সেখানে কি তার ২-৩ মাস দেয়া ভালো? অনেক সময় মানুষ চিন্তা করে যে কম দেব না বেশি দেব। আসলে কোনটা করা উচিত? I know this is ধন্যবাদ মনিজন ভাই। very personal question, Sai bhai, but হ্যাঁ, ধন্যবাদ just মনিজন ভাই। এটা within the framework of legal side, if you can answer. Sorry, Sai bhai. তো এখানে সত্যিকার অর্থে লিগ্যাল সাইড এক জিনিস, আর আমি প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স এর ২ টার মিক্সচার করে এটা বলতে হবে। ধরেন আপনি এখন এটা ডিপেন্ড করে কি ধরনের ব্যক্তি অ্যাপ্লিকেশন করতেছে, কে অ্যাপ্লিকেশন করতেছে, তার ব্যাকগ্রাউন্ডটা কি। দেখেন আমি যদি চাকরিজীবী হই, হ্যাঁ? সেক্ষেত্রে আমি কতদিন থাকতে পারবো একটা দেশে, বা চাকরি ছেড়ে কতদিনের জন্য আমি বাইরের একটা দেশে যেতে পারবো। এটা হচ্ছে আপনার প্র্যাকটিক্যালি আমাদেরকে একটু Objective test. অ্যাসেস করে বলতে হবে। এখন ধরেন আমি বললাম যে আমি একজন এমপ্লয়ি অফ এ হাই স্ট্রিট ব্যাংক ইন বাংলাদেশ। আমি একজন বাংলাদেশ ব্যাংকের একটা ম্যানেজার, একটা বাংলাদেশ ব্যাংকের একটা ব্রাঞ্চের ম্যানেজার। ঠিক আছে? জি, আমি এদেশে আমার ছুটি দিয়েছে মাত্র ৩ সপ্তাহের জন্য। ঠিক আছে? জি। সেক্ষেত্রে আমি যদি বলি যে এখানে আমি গিয়ে ২ মাস থাকবো, এটা কোনো হোম অফিস এটা অ্যাকসেপ্ট করবে না। মনে করবে যে আইদার আমার জব ইজ ফেক or I'm not a genuine visitor. So হুম, এটা ডিপেন্ড করে সার্কামস্টেন্সেস এর উপর। এখন কেউ যদি ধরেন একজন মা আসতে চাচ্ছেন উনার ইয়েকে দেখতে, মেয়েকে দেখতে, এবং উনি কোনো কাজ করেন না। সেই ক্ষেত্রে হয়তো উনি একটু অতিরিক্ত বলতে পারেন। বাট অতিরিক্ত বলা এখানে একটু প্রবলেম আছে মনিরুজ্জামান ভাই। আপনি যদি বলেন যে আমি ৬ মাসের জন্য যেতে চাচ্ছি, কেউ বিশ্বাস করবে না জেনুইন ভিজিটর। হুম। আপনার এখানে আপনার ইসিও বা যারা থাকে এন্টি ক্লিয়ারেন্স অফিসার অথবা ইসিএম এন্টি ক্লিয়ারেন্স ম্যানেজার, তাদেরকে আপনি কনভিন্স করতে হবে যে আপনি জেনুইন ভিজিটর। এখন আপনি ধরেন ফর এক্সাম্পল আপনি বলতেছেন আপনার একটা বিজনেস আছে। আপনার এখানে মিলিয়নস পরিবার অফ আছে। টাকার ট্রান্সেকশন আছে, আপনার এমপ্লয়ি আছে। হুম, হ্যাঁ, আপনি একটা বিজনেস ফেলে রেখে এসে তো আপনি ২ মাসের জন্য হলিডে করতে পারবেন না। সো এটা একটা রিয়ালিস্টিক অ্যাপ্রোচ হতে হবে। আপনার সার্কামস্টেন্সেস এর উপর বেস করে রিয়ালিস্টিক অ্যাপ্রোচ দিতে হবে। আপনি যদি আনরিয়ালিস্টিক কোনো কিছু দেন, দিস উইল কাস্ট ডাউট, এবং যখনই আপনার ডাউট হবে তখনই আপনার অ্যাপ্লিকেশন রিফিউজ হওয়ার সম্ভাবনাটা অনেকটা বৃদ্ধি পেয়ে যায়। তো তাহলে আমরা সামারি যদি এই আপনার আনসারের মধ্যে আমরা নিই, সেটি হচ্ছে এই কতদিন আপনি ইউকে থাকবেন, সেটি অনেক ক্যালকুলেশন একটি বিষয়, এবং ক্যালকুলেশন যদি রং হয়, শুধু এই ডেট দেওয়ার কারণেই বা ডিউরেশন দেওয়ার কারণেই সেখানে ভুল প্রেজেন্টেশনের কারণে যদি ম্যাচিং না করে সবকিছুর সঙ্গে, তাহলে শুধু এই এক কারণেই ভিজিট ভিসা রিফিউজ হতে পারে সাহেব, তাই না? এটি একটা জি, একদম আমি একটা রিফিউজাল লেটার আমি একটা বলি। আমার কাছে ক্লায়েন্ট আসছেন রিফিউজ হওয়ার পর। সো উনার দেখছি উনাকে ছুটি দেওয়া হয়েছে বাংলাদেশ থেকে ২ মাসের। হ্যাঁ? তো উনার ভিজিট ভিসা অ্যাপ্লিকেশন উনি নিশ্চয়ই ফিল আপ করছেন, বা সবসময় এখানে আপনার ওই একটু ব্লেম এর একটা থাকে যে আরেকজন ফিল আপ করে দিছে, উনি ৩ সপ্তাহ বলে ফেলছে। তখন তারা বলতেছে, "না, তোমার জবে তোমার ছুটি আছে ২ সপ্তাহ, তুমি কেন ৩ সপ্তাহ থাকবা?" ঠিক আছে? সেজন্য আমরা বিলিভ করি না ইউ আর এ জেনুইন ভিজিটর। সো উনি ব্লেম করতেছেন আরেকজনকে। সত্যিকার অর্থে হচ্ছে উনার মিস্টেক। উনি যেটা করছেন এটা উনি হয়তো ওভারলুক করছেন, হয়তো রিয়ালাইজ করেন নাই। ইম্পোর্টেন্স অফ দ্যাট স্মল টাইপ টাইপো যেটা ওইটা আপনার হয়তো খেয়াল করেন নাই। সো ইট ইজ ইম্পোর্টেন্ট মনিটর। এটা সামঞ্জস্যতা থাকতে হবে। যদি সামঞ্জস্যতা না থাকে স্বাভাবিক ক্রেডিবিলিটির একটা ইস্যু চলে আসবে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ সাহেব। আরেকটি কমন কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয় আমাদেরকে বা ফোনে বা বিভিন্ন সময়। সেটি হচ্ছে যে আমার ৬ মাসের ভিসা, আমি ভিসা পাই, ভিজিট ভিসা পাই। এই ৬ মাসের ভিসা নিয়ে আমি কি শুধু একবার আসতে পারবো? না আমি আসলাম, অন্য দেশে গেলাম, সেখান থেকে আবার আসলাম, বা আবার বাংলাদেশে গেলাম ওই ৬ মাসের মধ্যে।
আবার কি আমি আসতে পারবো কিনা, বা এ নিয়ে কোনো কোশ্চেনের সম্মুখীন হবে কিনা? এটি একটি কমন একটি কোশ্চেন। সাহেব যদি একটু কাইন্ডলি আপনার মতামতটি এই কোশ্চেনের ক্ষেত্রে বা এই এইটা আসলে আনসারটা ভিসার উপর লিখেই থাকে। ভিসার উপর লিখেই থাকে যে আপনি এইটা দিয়ে আপনি আসতে এবং যেতে পারবেন। এটা ওয়ান ওয়ে ইয়ে না। সো এখানে মাল্টি আই থিংক সামথিং ওয়ার্ডিংটা কিরকম আমার এক্সাক্টলি মনে নাই। মাল্টিপল ভিসা, মাল্টিপল ভিসা। মাল্টিপল ভিসা। সো সেই ক্ষেত্রে উনি আসতে এবং যেতে পারবেন। এটা দেখেন ট্রানজিটের বেলায় অনেক মানুষ এরকম হয়, দেশে উঠে অন্য দেশে যান আবার ফেরত আসেন। সো এটা আপনার এই জিনিসটা ডিপেন্ড করে ওই ভিসার উপর। ভিসা সাধারণত মাল্টিপল লেখা থাকে, সেক্ষেত্রে তারা ইন এন্ড আউট করতে পারে। কিন্তু আমরা অনেককে শুনেছি যে তিনি কয়েকবার আসার পরে তাকে এয়ারপোর্টে আটকানো হয়েছে এবং কোশ্চেন করা হয়েছে। তো সেটির আসলে সম্ভাবনা আসলে তো আসলে অনেক সময় থেকেই যায়, তাই না সেবে? ধন্যবাদ মনিরুজ্জামান ভাই। এখানে দেখেন ভিজিট ভিসার কিছু রুলস আছে। রুলসের ভিতরে একটা রুলস হচ্ছে আপনি কখনো এদেশকে নিজের দেশ বানাতে পারবেন না। মানে এদেশে যে আপনি স্থায়ীভাবে দেখেন এটার একটা এবং এটাকে অ্যাবিউজ করতে পারবেন না। আমি একটা কোয়েশ্চন ফেস করছিলাম। এটা ইজ কোয়াইট ফানি। সো লেট মি শেয়ার দিস কোয়েশ্চন টু ইউ। এটা কোয়াইট ফানি। সো একজনের আপনার ৫ বছরের ভিসা ছিল, মাল্টিপল ভিসা, ভিসা। সো উনি যেটা করতে চাইছিলেন, উনি বলতেছিলেন যে আমার মা এদেশে আসবেন, সে ৬ মাস থাকবেন। মানে আপনি তো জানেন যে ইভেন মাল্টিপল 10 ইয়ার্স এর ভিসা হইলেও আপনি একসাথে এসে ৬ মাস থাকতে পারবেন। এটা হচ্ছে আপনার ক্যালকুলেশন। সো উনি আমাকে বলতেছেন যে যদি আমার মা ফ্রান্সে চলে যায় একদিনের জন্য, সে আবার ফিরে আসলো, বা ২ দিন থেকে ৩ দিন থেকে আবার ফিরে আসলো, সেক্ষেত্রে আরো ৬ মাস সে থাকতে পারবে। সো দিস ইজ দ্য থিং। এখানে এই মেকানিজমটা রাখা হয়েছে যে আপনি ইউকে কে আপনার নিজের মানে বাড়ি বানাতে পারবেন না। ইউকে তে আপনার স্থায়ী ঠিকানা এটা বানাতে পারবেন না। দিস ইজ দ্য হোল পারপাস। সো কেউ যদি এরকম আপনার ফ্রিকুয়েন্ট ট্রাভেল করে থাকে, সেই ক্ষেত্রে অফিসার যিনি থাকেন, আপনার ইমিগ্রেশন অফিসার, ওনারা এটা মানে অ্যাসেস করেন আদৌ জেনুইন কিনা, জেনুইন ভিজিটর কিনা, উনাকে এন্ট্রার দিতে পারবেন কিনা। সো আপনারা হয়তো তো সবাই জানেন যে আপনি যখন আপনি এয়ারপোর্টে প্রবেশ করেন, এয়ারপোর্ট কিন্তু আপনার একটা ইন্টারন্যাশনাল টেরিটরির মতো। আপনি যতক্ষণ পর্যন্ত ইমিগ্রেশন পাস না করতেছেন, আপনি কিন্তু দেশে ঢুকতেছেন না। সো আপনি দেশে ঢোকার আগে তারা আপনার ভিসা ক্যান্সেল করতে পারবে, তারা যদি মনে করে আপনি জেনুইন না। এবং ফ্রিকুয়েন্ট ট্রাভেলস এর বেলায় এটা ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। কারণ আপনার যদি ধরেন ফর এক্সাম্পল আপনি একটা লেজিটিমেট কারণ দেখাতে হবে আপনি কেন আসতেছেন। জি। তো ৬ মাস থাকলেন, আবার ১ সপ্তাহের জন্য চলে গেলেন, আবার ফিরে আসবেন। দ্যাটস ক্যানট বি পসিবল। সো তাহলে আমার আসলে এটি স্পেসিফিক একটি কোশ্চেন ছিল, বাট আপনি এর মাধ্যমে সেই আলোচনা নিয়ে এসেছেন। যদি আমি সেটি একটু আপনার আলোচনা থেকে র‍্যাপ আপ করি, সেটি হচ্ছে অনেকেই দেখা যায় ১০ বছরের ভিসা পায়, কিন্তু এর অর্থ এই না যে আপনি এখানে আসবেন, ৬ মাস থাকবেন, একদিন আগে চলে যাবেন বা ফ্রান্সে চলে যাবেন, আবার একদিন পরে আসবেন ইউকেতে। এভাবে আপনি কন্টিনিউ করতে পারবেন। এখানে একটি ক্যাপ রাখা হয়েছে যে হিসাবে বললেন, সেটি হচ্ছে ইউ ক্যান নট মেক ইউকে অ্যাজ ইউর হোম। অনেকের এখানে ছেলেমেয়ে থাকে, অনেকের বাচ্চা-কাচ্চা পড়ে। তারা এই সুযোগটা অনেক সময় নিতে চায়, বাট সেটি অনেক সময় তাদেরকে এয়ারপোর্টে আটকিয়ে দেওয়া হয় এরকম হলে। জি সাহেব ভাই, অনেক ধন্যবাদ। আমরা একটি কোশ্চেন পেয়েছি। কোশ্চেনটি হলো, গত দিনের লাইভে বলেছিলেন কাস্ট লেটারের মেয়াদ শেষ হলে স্টুডেন্ট অ্যাসাইলাম থেকে সুইচ করা সম্ভব। ইউনিভার্সিটি যদি কাজ উইথড্র করে ফেলে তখনও কি সুইচ করা সম্ভব? সাহেব ভাই, আমরা জানি যে আমরা একটা এই প্রশ্ন আগে সাহেব আমি একটা কল নিয়ে নিই। আমি যদি একটু হ্যালো, কে আছেন লাইনে? প্রশ্নটি করুন প্লিজ। জি ভাই, শুনছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি প্রশ্ন করুন। জি ভাই, আমার একটা প্রশ্ন ছিল শাফি ভাইয়ের কাছে। জি ভাইয়া বলেন। জি আমি একজন অ্যাসাইলাম সিকার। আমি ২০২২ এদেশে আসছিলাম স্টুডেন্ট ভিসা আর কি। সো আমি অন টাইম অ্যাসাইলাম করেছিলাম। পরবর্তীতে আমার অ্যাসাইলামটা রিফিউজড হয়। সো আমাকে পরে ইমিগ্রেশন বিলে দিয়ে দিয়েছিল। আমার 3C লিভ আছে। তারপর আমি রিসেন্টলি একজন ব্রিটিশ সিটিজেনকে মেরি করছি। সো এক্ষেত্রে এখন আমি কিভাবে স্টেপ বাই স্টেপ আগাবো, বা আমি কিভাবে ম্যারেজ রেজিস্ট্রেশন করবো, বা কিভাবে মানে আমার বিয়েটা কি ইসলামিক ইসলামিক রেজিস্ট্রি না? ওকে।
এখনো কি আপনার কোনো অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে হোম অফিসের কাছে? জি জি আপনি অ্যাপিল পেন্ডিং আছে। অ্যাপিল পেন্ডিং আছে। ধন্যবাদ আপনার কোয়েশ্চেনের জন্য ভাইয়া। সো আপনাকে যেটা করতে হবে আপনার বিএ রেজিস্ট্রেশন করতে হবে। যেহেতু আপনার একটা অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে বা অ্যাপিল পেন্ডিং আছে সেক্ষেত্রে আপনার সাম ফর্ম অফ প্রোটেকশন আছে। সো আপনার দ্য বেস্ট প্র্যাকটিস ফর ইউ বেস্ট পসিবল ওয়ে আউট অফ দ্য সিচুয়েশন ইজ আপনি নোটিশ সার্ভ করবেন লোকাল ম্যারেজ রেজিস্ট্রি অফিসে। আপনার আইডি লাগবে। সো আপনি হোম অফিসকে রিকোয়েস্ট করতে পারেন যে সার্টিফাই আইডি দেওয়ার জন্য। সো এইটা আপনি ইমিডিয়েটলি করেন যে হোম অফিসকে রিকোয়েস্ট করেন সার্টিফাই আইডি দেওয়ার জন্য। দে উইল গিভ ইউ সার্টিফাইড আইডি। তারা যদি আপনার পাসপোর্ট রেখে দেয় এবং আপনার দুইটা প্রুফ অফ অ্যাড্রেস, আপনার ওয়াইফের আইডি এবং দুইটা প্রুফ অফ অ্যাড্রেস নিয়ে আপনি প্রথমে নোটিশ সার্ভ করতে হবে। নোটিশ সার্ভ করে আপনি বিএ রেজিস্ট্রেশন করতে হবে। দিস ইজ ইম্পর্টেন্ট। বিএ রেজিস্ট্রেশন করার পর যদি আপনার ওয়াইফের ইনকাম থাকে 29,000, আপনি যেহেতু বলতেছেন 3C লিভ আছে, ইভেন তো আপনাকে ইমিগ্রেশন বেইল দিয়ে দিছে বা আপনি বলতেছেন 3C লিভ আছে, ইউ ক্যান টেক দিস অ্যাজ এ অ্যাডভান্টেজ। যদি আপনার 3C লিভ থেকে থাকে সেক্ষেত্রে আপনি স্পাউস ভিসাতে অ্যাপ্লিকেশন করতে পারেন। যেহেতু আপনি স্টুডেন্ট ভিসায় আসছেন, আপনি ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট ফুলফিল করে আসছেন, সেই ক্ষেত্রে আপনার যদি ওয়াইফের 29,000 ইনকাম হয় আপনি স্পাউস ভিসাতে যেতে পারেন। এখন যদি 29,000 পাউন্ড ইনকাম না হয়, আপনার 3C লিভ না থাকে, সেই ক্ষেত্রেও আপনি স্পাউস ভিসাতে অ্যাপ্লিকেশন করতে পারবেন, হুইচ ইজ 10 years route। 10 years রুটে আপনি অ্যাপ্লিকেশন করলে আপনি দেখাতে হবে যে আপনার ওয়াইফ উনি বাংলাদেশে গিয়ে থাকতে পারবেন না, ওনার ইনসারামেন্টেবল অবস্টাকলস হবে। সেক্ষেত্রে আপনার ওয়াইফের সার্কামস্টেন্সেস ওইটা ভালোভাবে এক্সপ্লেনেশন দিতে হবে, ভালোভাবে ব্যাখ্যা করতে হবে। আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ। আচ্ছা, ওয়ান মোর কোয়েশ্চেন ভাই, আমি যখন সাবস্টেন্টিভ ইন্টারভিউ যখন দিয়েছিলাম তখন আমার পাসপোর্টটা আমি খুঁজে পাচ্ছিলাম না আর কি। দেন পরবর্তীতে ইন্টারভিউ দেওয়ার পরে আমি আমার পাসপোর্টটা খুঁজে পাই। সো এক্ষেত্রে কি হোম অফিসকে কি কোনো নোটিশ দিতে হবে আমার যে? না, নট নেসেসারিলি, বাট ওরা তো আপনার যদি আপনার উচিত ছিল তখন বলা যে আপনার পাসপোর্ট আপনি খুঁজে পাচ্ছেন না। এখন আপনি যদি পেয়ে থাকেন তাহলে এই পাসপোর্ট দিয়ে নোটিশ আপনি সার্ভ করেন এবং পরবর্তীতে অ্যাপ্লিকেশন যখন করবেন তখন ওই পাসপোর্টটা জমা দিয়ে দিন। যেহেতু এটা হয়ে গেছে, এটা তো আর আপনি ইউ ক্যান গো ব্যাক এন্ড রিটার্ন ইট, ইজন্ট ইট? সো ইটস বেটার ফর ইউ টু সার্ভ দ্য নোটিস নাও। ঠিক আছে ভাইয়া? ওকে ভাই, থ্যাংক ইউ সো মাচ। জি ভালো থাকবেন। জি অনেক অনেক ধন্যবাদ সাহেব ভাই। আমরা যে কমেন্টটি পেয়েছি সেখানে যদি আমরা ফিরে যাই, সাহেব আমরা গতবারে আমরা জানি যে একটা রিসেন্ট যে আপডেট এসেছে যে আগে আপনি বলছিলেন যে একটি কনফিউশন ছিল যে তোমার কোর্স শেষ হওয়ার কোর্সের ডিউরেশন শেষ হলেই যে আগে অনেক সময় ভিসা দিয়ে দিত অনেককে, আবার অনেক সময় অনেককে দিত না, বলতো যে তোমাকে সাকসেসফুলি কমপ্লিট করতে হবে, এবং সেটি এই লাস্ট আপডেটের মাধ্যমে সেটি ক্লিয়ার করা হয়েছে। এবং আপনি বলছেন যে হ্যাঁ, এখন কোর্সের ডিউরেশন শেষ হলেই তোমরা আবেদন করতে পারবে। এই ভাইয়ের কোশ্চেনটি একদমই সেটির বরাবর। উনি বলছেন যে আমার কোর্সের ডিউরেশন শেষ হয়েছে, কিন্তু এর যে বিগ বাট, ওনার ইউনিভার্সিটি ওনার কোর্সটা উইথড্র করে ফেলেছে। এখন কি উনি এই ক্ষেত্রে সুইচ করতে পারবে কিনা? ধন্যবাদ ভাইয়া। প্রথম হচ্ছে কোর্সের যদি কাছের যে আপনার থাকে, আপনার ডিউরেশন থাকে, সো উইথ ডিউরেশন থাকলে, ডিউরেশন যদি মানে শেষ হয়ে যায় তাহলে তো উইথড্র করার কিছু নাই। দ্যাট মিনস আপনার ডিউরেশন থাকা অবস্থায় উইথড্র হয়েছে। হ্যাঁ, আর দ্যাট মিনস আপনি ওই কোর্স কমপ্লিট করতে হবে। সো আপনি যদি কোর্সে থাকেন, কোর্স পুরোটা কমপ্লিট করতে হবে। এখন আপনার যদি কোর্স উইথড্র করে ফেলে বা কাজ উইথড্র করে ফেলে, দ্যাট মিনস আপনি কিন্তু কোর্স কমপ্লিট করেন নাই। সো দেয়ার ইজ এ ক্যাচ, আপনি এই জায়গায় আটকা যেতে পারেন। আশা করি উত্তরটা পেয়েছেন। একদমই সাহেব, কারণ কোর্স কমপ্লিট যখন উইথড্র করা হয়েছে তখন তো ওখানে এটা কাট আপ করে দেওয়া হয়েছে। সেটি যদি 1 মাসও বাকি থাকে তখন যদি আপনারা কাট আপ করে দেয়, নিশ্চয়ই ওখানে একটি 60 ডেজ এর নোটিশ সার্ভ করেছে বা কিছু একটা। তো এখানে আমার মনে হয় এখানে হচ্ছে উনি বলতে চাচ্ছেন যে আমরা যেটা বলছিলাম যে আপনার যদি কেউ কোর্সের মেয়াদের পরেও অ্যাপ্লিকেশন করা যায়, বাট কোর্সের মেয়াদের আগেই তো কোর্সটা উইথড্র করে ফেলছে। দিস ইজ ওয়ান প্রবলেম। সেকেন্ড প্রবলেম ইজ আপনাকে দেখাতে হবে আপনি কোর্সটা কমপ্লিট করছেন, ইরেসপেক্টিভ আপনি পাস করেন আর ফেল করেন, ইউ হ্যাভ টু কমপ্লিট দ্য কোর্স। বাট আপনার যদি কোর্স উইথড্র করে ফেলে, দ্যাট মিনস আপনি ইউ ডিডন্ট কমপ্লিট ইট। কমপ্লিট হওয়ার আগেই করে ফেলছে। যদি কোনো কারোর কোর্স কমপ্লিট হয়ে যায় তাহলে তো হোম অফিসের কোর্স উইথড্র করার কোনো কিছু নাই, তারা রেজাল্ট দিবে আইদার ইউ পাস ও ফেল। জি অনেক ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আমরা আজকে আলোচনা করছি যে ইউকেতে ভিজিট ভিসায় কতদিন থাকা যায়, এবং আপনাদের স্টেটেড বা যে কথাটা বলছেন যে আমি এতদিন থাকবো, তার বেশি থাকলে
আসলে এর পরবর্তী ভিসা আবেদনে কি হতে পারে সে নিয়ে আমরা আলোচনা করছি এবং সাহেব আমাদের সঙ্গে আছে এবং আরো একটি শুভ সংবাদ আছে, সেটি হচ্ছে আমাদের দর্শকদের জন্য যারা আমাদের এই স্ক্রিনের নিচে আপনারা একটি ট্যাপটপের, আপনারা আগে জানেন যে আমরা অনেকদিন ট্যাপটপকে প্রমোট করেছি। এখন ট্যাপটপেরই পরিপূর্ণ মানে অল্টারনেটিভ একটি সার্ভিস এসেছে সিমিলার। তারাও আপনারা যারা প্রথম যদি ইউজ করেন, আপনারা ডাউনলোড করেন এবং 50 পাউন্ড পাঠান প্রথম সেন্ডার হিসেবে, তখন আপনারা 25 পাউন্ড ফ্রি আপনারা ক্রেডিট পাবেন এবং এটার প্রমোশন করতে হচ্ছে BD99। এটি ডাউনলোড করতে আপনার স্ক্রিনের যে ডান কর্নারে যে একটি কিউআর কোড আছে, ওই কিউআর কোডটা স্ক্যান করলে সরাসরি আপনাদেরকে সেই অ্যাপে নিয়ে যাবে বা ওয়েবসাইটে নিয়ে যাবে। সেখানে অ্যাকাউন্ট করে এই কোডটি দিলে আপনারা সেই টাকাটা পেয়ে যাবেন। ধন্যবাদ সাহেব ভাই। এখন আরেকটি বিষয় খুব গুরুত্বের সঙ্গে অনেক সময় কোশ্চেন করা হয়। আমরা আসলাম, আমাদের একজন 5 বছরের ভিসা পেল, এরপরে তার এখানে ফ্যামিলি থাকে, ফ্যামিলির জন্য আবার আসতে চাই। এখন এই আবেদনের ক্ষেত্রে তারা নেক্সট টাইম যখন আবেদন করে সাহেব ভাই, আমরা জানি প্রথম 6 মাস মানুষ সাধারণত অ্যাপ্লাই করে, তারপরে কি 2 বছর না 5 বছর? অনেকে চায় যে আমি 5 বছর আবেদন করি একসাথে, বারবার অনেকের এই হ্যাসেল না করতে চায় না। তো সেখানে ক্ষেত্রে 2 বছর করা উচিত না সরাসরি 5 বছর বা 10 বছর করা সম্ভব? ধন্যবাদ মনোজন ভাই। এটা টু বি ভেরি অনেস্ট, এটা ক্লায়েন্টের উপর মানে ডিপেন্ড করে, ডিসাইড করবেন ওনারা কতদিনে চাচ্ছেন। বাট আমি মনে করি যদি ওনাদের ট্রাভেল হিস্ট্রি ভালো থাকে এবং অন্যান্য দেশে গিয়ে থাকেন, তাহলে এটা দেওয়ার সম্ভাবনাটা একটু বেশি। সেক্ষেত্রে ওনারা একসাথে লম্বা সময়ের জন্য পেতে পারেন। বা অনেকেই প্রথম অ্যাপ্লিকেশনে 2 বছর বা 5 বছর চুজ করা, আই ডোন্ট থিংক ইটস এ রাইট ডিসিশন। না, আমি বলছি যে বাড়ানোর সময় সাহেব, এই সেকেন্ড এক্সটেনশনের সময় তখন কি 2 বছর করা উচিত না সরাসরি 5 বছর বা 10 বছর যেতে পারে? না, করতে পারবেন ওনারা 5-10 বছরে করতে পারবেন, এই ক্ষেত্রে প্রবলেম নাই। বাট এটা যেটা বললাম যে ওনাদের রেকর্ডটা আমি অ্যাটলিস্ট আমি মনে করি 2-3 বার যদি নরমাল যেটা আছে 6 মাসের 2-3 বার করার পর 2 বার করার পর এরপরে করাটা আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। আইনানুগভাবে এখানে কোনো বাধ্যবাধকতা নাই বা কোনো রিকোয়ারমেন্ট নাই যে আপনি এতবার যেতে হবে। বাট এইটা আর কি, এটা যে আপনার একটা কনফিডেন্ট থাকলো যে আমাকে 2 বার যখন দিছে, এখন হয়তো আমাকে 2 বছর বা 5 বছর একসাথে দিয়ে দিবে। এটা একটা কনফিডেন্টের একটা ব্যাপার আছে। কনফিডেন্টটা আসে ওই যে প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রি ওইটার উপর বেস করে। এবং এখানে একটা বড় একটা কষ্ট তো ইনভলভ, 4 মাসের জন্য, 4 বছরের জন্য, 2 বছরের জন্য, 10 বছরের জন্য অনেক বড় একটা অ্যামাউন্ট। তো সেটি যারা অ্যাফোর্ড করতে পারবে তারা এবং তাদের ফিনান্সিয়াল অবস্থা ভালো হয়, তারা অবশ্যই বারবার এই হ্যাসেলের চাইতে হয়তো লম্বা সময়ের জন্য তারা ভিসা আবেদন করতে পারেন। স্বাভাবিক ভিজিট ভিসা নিয়ে আমরা কথা বলছি এবং ভিজিট ভিসা একটি বড় একটি বিষয় এবং অনেকে বলে যে এটি কোনো সীমানাহীন একটি ফুটবল গেমের মতোই। এখানে কোন নিয়ম কি এটি আসলে বলা খুব মুশকিল। অনেকেই সাহেব বলে যে আমরা এখানে লেখাপড়া করেছি, আমরা গ্রাজুয়েশন সেরিমনিতে আমাদের পরিবারের লোকজন আনবো এবং এটি অনেক ক্ষেত্রে খুবই সহজ, ভিসা দিয়ে দেয়। এটি কি আসলে দেয় কিনা বা এসব ক্ষেত্রে এই সুযোগটি তারা নিতে পারে কিনা, এখানে কোনো সফট কর্নার কাজ করে কিনা যদি কাইন্ডলি বলতেন, বা এখানে রিফিউজ হয় কিনা এইসব ক্ষেত্রে? ধন্যবাদ মনিরজন ভাই। এটার রিফিউজের সংখ্যা খুব বেশি। আমরা ভিজিট ভিসায় আমরা যেটা অনেকেই মিস্টেক করে থাকেন যে আমার এখানে ভিজিটের কারণের চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমি কি কারণে ফিরে যাব, এটা প্রাধান্য দেওয়া। ঠিক আছে, এখানে যে আপনার রিকোয়ারমেন্ট হচ্ছে আমি কি কারণে আমার দেশে ফিরে যাব, এটা হচ্ছে রিকোয়ারমেন্ট। আমি কি কারণে ইউকেতে আসছি, দিস ইজ নট এ রিকোয়ারমেন্ট। এখানে এটা হচ্ছে একটা উপলক্ষ, আপনি কোন উপলক্ষ নিয়ে আসবেন। বাট তারা হোম অফিস যেটা কনসিডার করবে যে আপনি কেন ফিরত যাবেন। So they will look into factors that for that reason you will go back to your country. So these are the factors they will consider. এখন আপনার ওই যে ইউনিভার্সিটি গ্রাজুয়েশনে, ছেলের গ্রাজুয়েশনে মা বাবা আসতে চাচ্ছেন, হ্যাঁ এটা এখানে ইমোশন টু বি ভেরি অনেস্ট ইট ডাজন্ট ওয়ার্ক। যদি আপনার যিনি অ্যাপ্লিকেন্ট আসবেন ওনার যদি আপনার ফাইন্যান্সিয়াল সার্কামস্টেন্সেস ভালো না থাকে, ওনার যদি ইমিগ্রেশন হিস্ট্রি যেটা বিভিন্ন দেশে ট্রাভেল করছেন কিনা ট্রাভেল হিস্ট্রি যদি না থাকে, সেক্ষেত্রে তারা রিফিউজ করা মানে এটা খুবই স্বাভাবিক এবং আমরা দেখে থাকি যে সচরাচর এটা রিফিউজ হয়। অনেক ধন্যবাদ সাহেব। আমরা একদম অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে। সাহেব, আমরা গত
একদিন আগে বা কালকে একজন বাংলাদেশের একজন নামকরা ট্রাভেল ব্লগারের একটি ভিডিও খুব ভাইরাল হয়েছে বা এটি নিউজ হয়েছে। সেটি হচ্ছে উনি বলছে যে গত 1 বছরে উনি আমেরিকারও ওনার সিটিজেনশিপ মানে বা সিটিজেন ওই যে ভিসা আছে ওনার 7টা দেশে উনি রিফিউজ হয়েছে এবং উনি বলছেন যে বাংলাদেশি পাসপোর্ট এখন একটি ডেঞ্জার লেভেলে চলে গেছে। এটি তার ভাষ্য মতে। তো এই ভিসায় আমরা আপনার রিসেন্ট ফাইন্ডিংসটা কি যে সংক্ষেপে করে একটু কাইন্ডলি একটু বলেন। ধন্যবাদ। ইউকে যদি আমরা এখন বলি, এখন রিফিউজালের সংখ্যাটা অনেক বেশি, স্পেশালি বাংলাদেশ থেকে। কারণ এখানে এটার একটা কারণ আছে। বাংলাদেশে যখন পলিটিক্যাল ইনস্টেবিলিটি হয় তখন এখানে একটা ব্যাক অফ দ্য মাইন্ড তাদের কাজ করে যে এরা হয়তো এখান থেকে ট্রাভেল করার পর দে উইল ক্লেইম অ্যাসাইলাম, দে উইল নট গো ব্যাক। দিস কুড বি এখানে অনেক দেখবেন পলিটিক্যালি যারা আপনার পজিশন, তারা যখন ভিসা অ্যাপ্লিকেশন করে মোস্ট অফ দ্য টাইম দে রিফিউজড বেসড অন দ্য ফ্যাক্ট দ্যাট তারা মনে করে যে এখানে পলিটিক্যাল কোনো কারণ হতে পারে বাংলাদেশ থেকে বাইরে হওয়ার। সো এটা হচ্ছে একটা প্রবলেম। আরেকটা হচ্ছে এটার কোনো এটার আপনার স্ট্যাটিস্টিক যেটা, এটা আসলে সত্যিকার অর্থে বলা কঠিন মনিরুজ্জামান ভাই, কারণ এটা কোনো ফিগার নাই। এটা আমি যদি বলি এটা হয়তো আমার এক্সপিরিয়েন্স থেকে, হয়তো অন্য ওখানে যারা অ্যাপ্লিকেশন করতেছেন তাদের হয়তো আপনার আরো ভালো সবার হইতেছে। সো এই ডিপেন্ডস অন দ্য ক্লায়েন্ট সার্কামস্টেন্সেস। অনেস্টলি স্পিকিং, ইভেন এই হার্ড টাইমেও দেখা গেছে যাদের আপনার কাগজপত্র ভালো একটু স্ট্রং ইয়ে আছে, এগুলো হচ্ছে। বা অতীতে আমরা দেখছি কোভিড এর পরে অনেক সহজ ছিল, এখন এরকম নাই, এখন অনেকটা কঠিন। অনেক ধন্যবাদ সাহেব। আপনার বিদায় বার্তা শুনতে চাচ্ছি। আমরা জানি যে ভিসা নিয়ে আমাদের অনেক কথা আছে। আমরা হয়তোবা সামনে ছোট বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ফিনান্সিয়াল রিকোয়ারমেন্ট কিভাবে ফুলফিল করবেন, সোশ্যাল কিভাবে করবেন। তো এই বিষয়ে আমরা আপনার কাছে শুনবো। বাট আজকের আলোচনায় আপনার বিদায় বার্তা শুনে আমরা অনুষ্ঠান শেষ করতে চাচ্ছি। ধন্যবাদ মনিরুজ্জামান ভাই, ধন্যবাদ আমাদের দর্শকবৃন্দ যারা আমাদের সাথে ছিলেন এবং আজকের অনুষ্ঠান দেখছেন। আমি সবাইকে ধন্যবাদ জানাই। ভিসা এমন একটা অ্যাপ্লিকেশন, এখানে আপনি আপনার ইন্টেনশনটাকে প্রুভ করতে হবে। আপনার ইন্টেনশনটা কি, আপনি কি ইন্টেনশন নিয়ে আপনি অ্যাপ্লিকেশন করতেছেন। আপনি ইউকেতে এসে থেকে যাবেন, ইউকেতে এসে চলে যাবেন না, ইউকেতে এসে অন্য দেশে পালিয়ে যাবেন, এইটা ইন্টেনশনটাকে আপনাকে প্রুভ করতে হবে। একটা জিনিস যদি সিম্পলিফাই করে বলি, আপনারা যখন এদেশে অ্যাপ্লিকেশন করবেন তখন এদেশের সাথে টাইজ দেখাতে হয়, কিন্তু ভিসা যখন অ্যাপ্লিকেশন করবেন আপনাকে টাইজ দেখাতে হবে বাংলাদেশের সাথে, বা যে দেশ থেকে আপনি অ্যাপ্লিকেশন করতেছেন ওই দেশের সাথে আপনার সম্পর্ক কিরকম, এটা আপনি যত শক্তিশালী দেখাতে পারবেন তত হওয়ার সম্ভাবনাটা বেশি। সো আপনারা যখন অ্যাপ্লিকেশন করবেন, কনসিডার ইট, থিঙ্ক অ্যাবাউট ইট এন্ড মেক অ্যান অ্যাপ্লিকেশন এন্ড প্রোভাইড ডকুমেন্টেশন to support your claim. So whatever you say, I got a business, provide your business documents. I have employment, provide your employment evidence. So this is very important. ধন্যবাদ মনিরুজ্জামান ভাই আজকের প্রোগ্রামের জন্য। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ সাহেব এবং সবার পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। দর্শক বন্ধুরা, আমরা আজকে আলোচনা করলাম ইউকেতে ভিসায় আপনারা আসলে আবেদন করার সময় আপনারা আসলে কতদিন আপনাদের এই ট্রাভেল প্ল্যানটা দেওয়া উচিত যে আমরা এতদিন থাকবো, এবং সেটি কি হিসাব করে দেওয়া উচিত। এবং এটি যদি আপনারা রং দেন শুধু এই এক কারণেই আপনাদের ভিসাটা রিফিউজ হতে পারে। সো এটি একটি খুবই টেকনিক্যাল একটি বিষয় এবং সেটি আমরা এক্সপ্লেন করার চেষ্টা করলাম। আশা করি এই অনুষ্ঠানে আরো অনেক বিভিন্ন বিষয়, যে আপনারা কতদিনের জন্য ভিসা আবেদন করবেন, কিভাবে আপনারা পরবর্তী ভিসাগুলো আপনারা আবেদন করবেন, এবং সেক্ষেত্রে আপনার প্রাথমিক ভিজিটে বা দ্বিতীয় ভিজিট বা যে কোনো ভিজিটে যদি আপনারা স্টেট বা বর্ণিত সময়ের বেশি থাকেন, সেক্ষেত্রে পরবর্তী আবেদনে সেটি কত বড় একটি প্রবলেম ক্রিয়েট করতে পারে সেটিও আমরা এই আলোচনায় নিয়ে আসলাম। এবং এমনটি হলে আপনারা কিভাবে আগে থেকে সেটি এক্সপ্লেন করে নিজেকে সেভ করতে পারবেন, সে বিষয়ে আমরা আজকে কথা বললাম। আমরা আবারও আসবো আগামী টুইসডেতে, ইউকে সময় রাত 11টায়, সেন্ট্রাল ইউরোপ সময় বা রাত 12টায়, এবং বাংলাদেশ সময় সকাল 5টায় ইউকের কোনো ইমিগ্রেশন আইনের গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে। তখন দেখা হবে। আপনারা ভালো থাকবেন। শুভরাত্রি। আল্লাহ হাফেজ।